চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত 4 নেতার 7 দিনের রিমান্ড মঞ্জুর। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের বৈষম্য বিরোধী কমিটি বাতিল। জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে দেশের স্বার্থে আলোচনার প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। অস্বচ্ছতার শঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্প প্রত্যাহার একনেক বৈঠকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও 9টি হল নির্মাণের সিদ্ধান্ত। জুলাই সনদের খসড়া প্রস্তুত, কাল কপি পাঠানো হবে দলগুলোর কাছে, জানিয়েছেন আলী রিয়াজ। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিষয়ে ঐক্যমত। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা 34, ছাড়পত্র পেলেন আরও 2 আহত। ট্রমা কাটেনি এখনও শিক্ষার্থীদের। ক্ষতিগ্রস্ত ভবনে চলছে পরিচ্ছন্নতার কাজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চাঁদাবাজদের গডফাদারকে খুঁজে বের করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীও চেয়েছেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। রিপোর্ট ফজলে রাব্বির। রবিবার বিকাল 4:15টার দিকে আদালতে আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক সহ 5 আসামিকে। এজলাসে তোলার পর তোপের মুখে পড়েন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে একের পর এক স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। 4 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মঞ্জুর করেন 5 দিন। ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঁদাবাজদের গডফাদারকে ধরতে রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে, এমনটাই আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। মাননীয় আদালত এই চাঁদাবাজরা বৈষম্যহীন আন্দোলনের অগ্রসৈনিক যারা, তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাজি করে সেই চাঁদার বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বয়স কম হওয়ায় এক আসামি আমিনুল ইসলামকে শিশু বিকাশ কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়। শনিবার রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাম্প্রতিক কিছু ঘটনার দায় স্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটি বাতিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। রবিবার বিকেলে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। তিনি বলেন, অনেকে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণের বাইরে। এ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো সংগঠন অপরাধের দায় স্বীকার করে এভাবে সারা দেশের কমিটি স্থগিত করেনি বলেও দাবি করেন তিনি। একই সাথে সারা দেশে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো অপকর্ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না। এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান, তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায়, আমরা সেটাও বিচারাধীন করব, আমরা বিবেচনা নিব।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানে পাওয়া জাতীয় ঐক্যকে সামনে রেখে জাতীয় সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, পাটুরিয়া দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এখনই ওয়ার্কিং গ্রুপ করা উচিত। আগামী বছর গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই এখনই দেশের স্বার্থে নতুন করে কি আলোচনা হবে তার প্রস্তুতি নিতে হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর মহাখালীর ব্রেক ইন সেন্টারে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা নিয়ে এই সেমিনার। এতে বিশেষজ্ঞরা বলেন, পাটুরিয়া গোয়ালন্দ নগর কান্দা দিয়ে দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই, কিন্তু মানুষের জীবন জীবিকার বিষয়টিও উপলব্ধি করতে হবে। পাটুরিয়া দিয়ে পদ্মা সেতুর কারিগরি সক্ষমতা পুরনো, এটার হালনাগাদ করতে হবে। এই জায়গার সেতু নির্মাণ করাটা অত্যন্ত রিস্কি, কারণ এখানে নদীটা কিভাবে বিহেভ করবে এটা আগে বুঝতে হবে। পদ্মা সেতু নির্মাণের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সেতুটা নির্মাণ করা যেতে পারে। পদ্মা ব্যারেজ এটা নিয়েই একটা ওয়ার্কিং গ্রুপ করে এখনই করা দরকার। আজকে যে সুযোগটা তৈরি হয়েছে, দেশ পরিচালনার দায়িত্বে আসার আগেও রাজনৈতিক শক্তির কিন্তু বহু কিছু করার সুযোগ তৈরি হয়েছে। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন। দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য দরকার রাজনৈতিক কমিটমেন্ট। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। বর্তমান দেশ ট্রানজিশন পিরিয়ডে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে। অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তার নিঃসন্দেহে আমরা সফল হব। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে। সেটি 1971 সালে প্রমাণিত হয়েছে, আবার 2024-এও প্রমাণিত হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে 2024 সালের অডিট রিপোর্ট জমা দেয় বিএনপি। গেল বছর দলটির আয় 15,65,94,842 টাকার বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 4,80,04,823 টাকা। রুহুল কবির রিজভী বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে কারচুপি নির্বাচন করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, অতীতে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল, নির্বাহী বিভাগের অধীনে ছিল, ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল এবং দিনের ভোট রাতে করেছিল। একটি লুটের নির্বাচন করে কমিশন বৈধতা দিয়েছিল। এছাড়াও মেরুদণ্ডহীন চাকরিলোভী লোক দিয়ে ইসি গঠন করা হয়েছিল। তাই বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, সেটি প্রত্যাশা করে বিএনপি। দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এবং এখনও পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে, সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বানচাল করার
অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। প্রকল্প ব্যয়ে অস্বচ্ছতা ও এ নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। একনেকের সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে সরকার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এছাড়াও গাজীপুর এয়ারপোর্টে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটিকে একটি অপরিকল্পিত ও দানবীয় মেগা প্রজেক্ট আখ্যা দিলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আরও 9টি হল নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভা হয়। সভায় জুলাই শহীদ পরিবারের জন্য নেয়া 804টি ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাব আবারও মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একথা জানান। 804টি আবাসিক ফ্ল্যাটের পরিকল্পনার একটা প্রস্তাব এসেছিল। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এটা আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। আবাসিক এই সুবিধাটা দিতে গেলে এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে। শুধু ঢাকাতেই, মিরপুরে কেন? অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, গাজীপুর এয়ারপোর্ট বাস র্যাপিড ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় মেগা প্রজেক্ট। এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাব করেছিল, নকশা কারা বানিয়েছিল, দেশি এবং বিদেশি কারা এই ডিজাইনগুলো করেছিল, তারা তখন এই যে ফুটপাতে মধ্যে এসে পড়ে সিঁড়ি, এগুলো তারা কেন তখন দেখেনি? বা এই প্রকল্পের উপযোগিতা এবং সম্ভাব্যতা এই ধরনের জায়গায় এটা কি পর্যালোচনা আদৌ করা হয়েছিল কিনা, সমীক্ষা করা হয়েছিল কিনা, কারা এই ধরনের প্রকল্পের চাহিদা কী হবে সেটার কোনো সমীক্ষা করা হয়েছিল না। এগুলো সব দেখা হবে। অর্থ বছরের প্রথম একনেক সভায় 12টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে 8,149 কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাস্টার প্ল্যান অনুমোদন দেয়া হয়েছে। মেয়েদের জন্য 4টি, ছেলেদের 5টি হল, স্টেডিয়াম, ডাকসু ভবন ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আরও 2টি ভবন নির্মাণ করা হবে। এটি বাস্তবায়নে আগামী 5 বছরে ব্যয় ধরা হয়েছে 2,840 কোটি টাকা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে অর্থাৎ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকার বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য হয়েছে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের ব্যাপারেও ঐক্যমত্য হয়েছে। এছাড়াও জুলাই সনদের খসড়া তৈরি আগামীকালকের মধ্যেই দলগুলোর কাছে পাঠানো হবে, জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যেই মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় কমিশন। কমিশনের সহ সভাপতি জানান, 20টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অব ডিস্টেন্স সহ 10 বিষয়ে একমত হয়েছে দলগুলো। 7টি বিষয়ে ঐক্যমত্য হয়নি, আর 3টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশনের বিষয়ে রবিবার আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়েও আলোচনা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণের অঙ্গীকার করতে একমত হয়েছে বলে জানায় কমিশন। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে সই করার দিনক্ষণ ঠিক করা হবে। আমাদের ঐতিহাসিক 52 ভাষায় জাতীয় ঐক্যমত্য কমিশন এই প্রক্রিয়াটা শেষ করার মধ্য দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায়, আমরা সেই চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে, তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া
প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা বাহিনী যে হত্যা, গুম, লুটপাট, দুর্নীতি চালিয়েছে তার বিচার করতে হবে। দুপুরে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টর মাঠের সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্যে নেতারা বলেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করা সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কাজ করবে এনসিপি। এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল যেই ফ্যাসিস্ট সরকার, যেই ফ্যাসিস্ট বাহিনী এই ধরনের হত্যাযজ্ঞ করেছে, 16 বছরে মানুষকে নির্যাতন করেছে, অনেকগুলো গণহত্যা করেছে, মানুষের টাকা লুট করেছে, সেই ফ্যাসিস্ট সরকার এবং তার বাহিনীর বিচার করতে হবে। আমরা বলেছি এই মুজিববাদ এবং এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের যে সংগ্রাম শুরু হয়েছে, বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য, মানবিক মর্যাদা নিশ্চিতের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। 27 জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বলেন, এসব হামলার পেছনে বিএনপি জামাত জড়িত। 14 দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ধ্বংসযজ্ঞের পেছনে ইউনুস গং জড়িত। সহিংসতার সম্পৃক্ততা পাওয়া গেলে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওবায়দুল কাদের বলেছিলেন, মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। রিপোর্ট জিয়া খানের। 27 জুলাই 2024 শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছিল নানা কাজে। সেদিন ক্ষতিগ্রস্ত সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দায় দিয়েছিলেন বিএনপি জামাতের ওপর। 2001 সালে এরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষগুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পাকিয়ে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। 14 দলের পক্ষ থেকে দায় চাপানো হয়েছিল বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নিয়েও নাটকীয়তার আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে থাকা 5 সমন্বয়ককে আন্দোলন তুলে নেয়ার চাপ দিয়েছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। তবে ইন্টারনেট বন্ধের নাটকের পরিচালক জোনায়েদ আহমেদ পলকের একের পর এক মিথ্যার সিরিয়াল তখনও ছিল নিয়মিত। আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। সেদিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতির রাজনৈতিক সমাধানের কথা জানায় বিএনপি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও দুজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই নিয়ে মোট 4 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বিকেল 3টায় হাসপাতাল চত্বরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন 34 জন রোগী, যাদের মধ্যে 28 জন শিশু ও 6 জন প্রাপ্তবয়স্ক। বর্তমানে ভর্তি থাকা 34 জন রোগীর মধ্যে 4 জন রয়েছেন আইসিইউতে, তাদের মধ্যে 2 জন রয়েছেন লাইফ সাপোর্টে। ছাড়পত্র প্রাপ্তদের একজন উদ্ধারকারী কাজী আমজাদ সাইদ আর একজন মাইলস্টোন স্কুলের একজন আয়া। এছাড়াও মেডিকেল এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন 3 জন, ফিমেল এইচডিইউতে 6 জন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 8 জন এবং কেবিনে রয়েছেন 12 জন। অন্যদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শনিবার 35 জনের মৃত্যুর কথা বললেও রবিবার 34 জনের মৃত্যুর কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে হালনাগাদ তথ্য দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের নিজের লোক দিয়ে সেই পরীক্ষাগুলো আমরা করাচ্ছি। যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে। যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনের আলামত সংগ্রহ করছে বিমান বাহিনীর তদন্ত সংস্থা। তারা জানিয়েছে, স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস। এদিকে দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থীদের। তাদের ট্রমা কাটাতে স্কুলে আয়োজন করা হয়েছে কাউন্সেলিংয়ের। রিপোর্ট ফররুখ বাবুর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হায়দার আলী ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে যায় ছোট ছোট টুকরো। বিমান বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেগুলি উদ্ধার করছেন। রবিবার সকাল থেকে বাহিনীর তদন্ত সংস্থা বিধ্বস্ত স্থাপনা সহ আশপাশ থেকে আলামত সংগ্রহ করে। আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বললেও তারা জানান, ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভয়াবহ ঘটনার 6 দিন পার হলেও এখনও মানসিক অস্থিরতা কাটেনি শিক্ষার্থীদের। এদিন স্কুলের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। আওয়াজের পরে অনেক জোরে একটা ব্লাস্ট হয়, পরে সবাই ভয় পেয়ে গেছে, সাথে সাথে আগুন ছড়ায় গেছে আর আমাদের ক্লাসে পুরো কালো ধোঁয়া দিয়ে বের আছে। আমরা অক্সিজেন নিতে পারতেছিলাম না। পরে একবার ক্লাসে বাইরে যাইতেছিলাম, মানে বারান্দা আসতেছিলাম, আরেকবার ক্লাসে লাস্টে যাইতেছিলাম অক্সিজেন নেওয়ার জন্য। এর ভিতরে আমার সাথে যে স্যারটা ছিল, ওই স্যার এই যে বারান্দার গ্রিল ভাঙতেছিল, বারান্দা পরে অনেক কষ্টে বারান্দার গ্রিল ভাঙছে একটুখানি। এরপরে সেনাবাহিনী আর কলেজের কয়েকটা ভাইরা আমাদের বের করছে। আমার একটা বন্ধু মারা গেছে, তার জন্য খারাপ লাগে। এত আমার কাছের একটা বন্ধু এখন মারা গেলে কেমন লাগবে। স্কুলের ওপর থেকে বিমান উড়ে গেলে এখনো আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। ক্লাস শুরুর মানসিক প্রস্তুতি নেই বলেও জানান তারা। এখনো যে বিমান যাচ্ছে, মানে আমাদের মনে এখনো ভয় আছে। মানে আমাদের বাসায় যে ছোট ছোট ভাই বোনগুলো আছে, ওরা স্কুলে আসতে ভয় পাচ্ছে, বলছে না আপু আমি যাব না, এখানে প্লেন ব্লাস্ট হয়, তো আমার ভয় লাগতেছে। আমার ছোট ছোট ভাই বোনরা স্কুলে আসতে চাচ্ছে না। এদিকে আমরাও একটু ভয়ে আছি যে মানে এই স্কুলে কি হয়ে গেছে, মানে আমাদের নিজেরই আতঙ্ক আছে এখনো। যখন প্লেনগুলো যায় না, আমার মনের ভিতরে ভয় কাজ করে যে আবার ভেঙে পড়বে, আবার বিধ্বস্ত হবে। আগামী 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করেনি স্কুল কর্তৃপক্ষ। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি অনিয়মের আলোচনায় সবসময়ই ব্যাংক তথা আর্থিক খাত কিংবা বিদ্যুৎ জ্বালানি খাত সামনে আসলেও গুরুত্বপূর্ণ কৃষি খাত আড়ালেই থেকে গেছে। তাই এক প্রকার আলোচনার বাইরে থেকে নীরবে কৃষি খাতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে বহুজাতিক কোম্পানি ও সুসংগঠিত সিন্ডিকেট। জোরালো অভিযোগ রয়েছে এর সাথে জড়িত খোদ কৃষি বিভাগের সংশ্লিষ্ট দফতর ও উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তারা। এর ফলে 2 থেকে 3 গুণ দামে কৃষককে কিনতে হচ্ছে কীটনাশক পণ্য। কৃষি খাত নিয়ে গোলাম ময়নুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। কৃষি প্রধান বাংলাদেশ, অথচ স্বাধীনতার 54 বছরেও সার ও কীটনাশকের স্বয়ংসম্পন্ন নয়। তাই দেশ এখনো বিদেশি কোম্পানির বাজার। 15,000 কোটি টাকার কীটনাশকের বাজারে প্রায় 90% চাহিদা মিটিয়ে আমদানি করে। দেখা যায় আইন বহির্ভূতভাবে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে দায়িত্বশীলরাই।
কাঁচামাল ও পণ্য আমদানিতে পেটেন্টের দোহাই ও সিঙ্গেল কান্ট্রি সোর্স করে রাখায় প্রতিযোগিতামূলক পণ্য কেনার সুযোগ বন্ধ করে রাখা হয়েছে। সিঙ্গেল সোর্সের মধ্যে কেন যাইতে হবে যদি কোম্পানি করতে পারবে না? তার জন্য গ্লোবাল মার্কেট খোলা আছে। সিঙ্গেল সোর্সিংগুলো যদি হয়, কোনো সময় যদি কোনো একটা পার্টিকুলার যদি কান্ট্রি এইড দেয়, সাহায্য দিল, সেই সাহায্যের কন্ডিশনে বলা থাকে এই জিনিসগুলো এখান থেকে নিয়ে আসবে। আর এর সাথে জড়িয়ে আছে পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি পিটাকের নাম। কৃষিতে নীতি নির্ধারণে এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ। এটি গঠিত হয়েছে কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আমদানিকারকদের সংগঠন ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন সদস্যদের নেক্সাসে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত, এমনকি সরকারি গেজেটে বিধানগুলি দেখিয়ে আসছে পিটাক। 2020 সালের মার্চে আইন মন্ত্রণালয়ের সোর্স মুক্তির বিষয়ে মতামত তুলে ধরে। সেখানে বলা হয়, আমদানিতে একক উৎস নীতি থাকলে সঠিক মূল্য গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকে না। সেক্ষেত্রে সোর্স মুক্ত অথবা কমপক্ষে 5টি উৎস সংযোজন করতে হবে। এর 2.5 বছর পর 2021 সালের ডিসেম্বরে আমদানিতে উৎস মুক্ত নির্দেশ দেয় খোদ কৃষি মন্ত্রণালয়। একই সাথে বালানাশক উপদেষ্টা কমিটির কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করা হয়। এই নির্দেশনা আরো বলা হয়, কাঁচামাল সহযোগী উপাদান আমদানিতে দেশীয় বালানাশক কোম্পানির জন্য সোর্স মুক্ত করতে হবে। এরপর 2024 সালে অক্টোবরে উৎস মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শুধু এটিই নয়, এলডিসিভুক্ত দেশ হয় পেটেন্ট বাংলাদেশের জন্য প্রযোজ্য না হলেও পণ্যের প্রতিযোগিতা দেশীয় শিল্প বিকাশে বাধা তৈরি করে রেখেছে পিটাক। তাই 2022 সালে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার। তাতে বলা হয়, ঔষধ কৃষি রাসায়নিক পণ্য পেটেন্ট সুরক্ষা হইতে অব্যাহতি মেয়াদ যতদিন বহাল থাকবে ততদিন পর্যন্ত সুরক্ষার আওতা বহির্ভূত থাকবে। এরই প্রেক্ষিতে 2022 সালে শিল্প মন্ত্রণালয় তা পরিষ্কার করে। ডব্লিউটিও 2015 সালের সিদ্ধান্ত অনুযায়ী এলডিসিভুক্ত দেশে পেটেন্ট প্রযোজ্য নয়। এ কারণে মেল বক্সটি বন্ধ করা হলো। এছাড়া বাতিল করা হলো জমাকৃত সব আবেদন। পেটেন্ট প্রোটেকশন আমি দিব না, এটা ঠিক। আমাদের এখন যে মেল বক্স আছে সেটা আমরা বন্ধ করে দিয়েছি, মেল বক্সটা নাই। এছাড়া 2023 সালের জানুয়ারিতে শিল্প মন্ত্রণালয় বালানাশক উপদেষ্টা কমিটিতে উৎপাদকদের সংগঠন বামার 2 জন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়, তবে তা 2.5 বছরে বাস্তবায়ন হয়নি। প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুল আছে, সেইখানেও আমার জানা মতে কোনো নির্দিষ্ট দেশ থেকে একটি পণ্য আমদানি করতে হবে, এই ধরনের কর্মকাণ্ড ওই আইন বিরোধী একটি কর্মকাণ্ড হিসাবেই বিবেচিত হবে। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বলছেন, প্রয়োজনে পিটাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো একটি নির্দিষ্ট মন্ত্রণালয় যদি কোনো একটি কমিটি গঠন করে দেয়, তাহলে সেই কমিটির কার্যক্রম আপনার মনিটর করার দায়িত্ব সেই মন্ত্রণালয়ের। এইটার ব্যাপারে আসলে সরকারকে খতিয়ে দেখা উচিত এবং এই ক্ষেত্রে প্রয়োজনে একটা তদন্ত করা উচিত। পিটাকের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হলেও এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। বরং পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পিটাক সভাপতির বারবার মেয়াদ বেড়াচ্ছে। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 3 দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। রবিবার দুদকের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শেখ আব্দুল হান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের 25% অনিয়মের মাধ্যমে অন্তত 3000 কোটি টাকা আত্মসাৎ করেন। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে 5 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের তথ্য। এ সময় দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধান 3 কোটি 28 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক নিজ দখলে রাখায় এবং তার নিজ নামে 6টি ব্যাংক হিসাবে 27 কোটি 63 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে যুক্তরাষ্ট্রে, এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য সচিব আরও বলেন, আগামী মঙ্গল ও বুধবার ওয়াশিংটনে
আবার বৈঠক হবে শুল্ক নিয়ে। যুক্তরাষ্ট্রের আরোপিত 35% শুল্ক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় ভালো কিছু হবে বলে প্রত্যাশার কথাও জানান তিনি। সচিব আরও বলেন, 1 আগস্টের আগেই ভালো ঘোষণা আসবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং কেনার চুক্তি হয়েছে, এগুলো ধীরে ধীরে আনা হবে। এছাড়াও সেদেশ থেকে গম কেনার চুক্তি হয়েছে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। তাদের উদ্দেশ্য মূলত বাণিজ্য ঘাটতি কমানো। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বেড়ে কক্সবাজার সমুদ্র তীরে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলের মানুষের জনজীবন। জোয়ারের পানি বেড়ে কক্সবাজার সমুদ্র তীরে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। গত 2 দিনে সৈকতের লাবণী পয়েন্ট থেকে ডায়াবেটিস হাসপাতাল ও চরপাড়া এলাকায় শতাধিক ঝাউ গাছ সাগরে তলিয়ে গেছে। কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভের 10টিরও বেশি অংশে ভাঙন দেখা দিয়েছে। অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের বেশ কিছু অংশ। সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সেন্ট মার্টিনের সঙ্গে বন্ধ হয়ে গেছে নৌ যোগাযোগ। এছাড়াও দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 4টি ইউনিয়নের 40টি গ্রাম। এদিকে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়া উপজেলায় প্রায় 3 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমি, মাছের ঘের ও কাঁচা বাড়িঘরের। জোয়ারের পানিতে পানিবন্দী বেড়িবাঁধের বাইরে থাকা বেশ কিছু পরিবার। সুখচর ইউনিয়নের 3টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় প্লাবিত। এছাড়াও নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ তলিয়ে গেছে। এদিকে গত 2 দিনে বৃষ্টিপাতে নোয়াখালীর জেলা শহর মাইজদি সহ সদর ও বেগমগঞ্জ সহ বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। জনদুর্ভোগ রয়েছে চরমে। অন্যদিকে ঝালকাঠির কাঠালিয়া, বিষখালী ও হালদা নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু বাড়িঘর ও ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। নদী তীরবর্তী অন্তত 30টি গ্রাম প্লাবিত হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মনে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত 4 নেতার 7 দিনের রিমান্ড মঞ্জুর। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের বৈষম্য বিরোধী কমিটি বাতিল। জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে দেশের স্বার্থে আলোচনার প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। অস্বচ্ছতার শঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্প প্রত্যাহারে একনেকে বৈঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও 9টি হল নির্মাণের সিদ্ধান্ত। জুলাই সনদের খসড়া প্রস্তুত, কাল কপি পাঠানো হবে দলগুলোর কাছে, জানিয়েছেন আলী রিয়াজ। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিষয়ে ঐক্যমত। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা 34, ছাড়পত্র পেলেন আরও 2 আহত। ট্রমা কাটেনি এখনো শিক্ষার্থীদের, ক্ষতিগ্রস্ত ভবনে চলছে পরিচ্ছন্নতার কাজ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে রাত 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।